হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 12-এর নিউ সিলেবাসে যে দিয়েছে তোমাদের পোয়েম, সেটা হচ্ছে লর্ড টেনিসনের লেখা ইউলিসিস। সেইটা 70 লাইনের পোয়েম আছে। তো লেখাগুলো যে আছে, তো সেই লেখাগুলো জটিল আর বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। তাই আমি তোমাদেরকে আজ দেখো, এত সহজ সরল একটা কথ্য ভাষাতে, যে ভাষাতে আমরা টিচাররা বুঝিয়ে বলি ছাত্রদেরকে, সেই ভাষাতেই আমি তোমাদের লাইন বাই লাইন সেই মানেটা তুলে ধরবো। দেখো, তোমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে হচ্ছে যে যেখানকার ঘটনা, সেই ঘটনাটা কোন দেশে এবং কোন কোন দেশের সাথে হয়েছিল, সেটাও তোমাদের সামনে আমি স্পষ্ট করে দিব ম্যাপ পয়েন্টের মাধ্যমে। চলো দেখা যাক। দেখো, পোয়েম যে আছে তার নাম হচ্ছে ইউলিসিস, আর কবির নাম হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। লর্ড উপাধি দিয়েছিল ওকে ব্রিটিশ সম্রাট। আর তার জন্ম হচ্ছে আগস্ট 6, মানে 6ই আগস্ট 1809 সালে, আর মারা যান উনি অক্টোবর 6, 1892। দেখো, জন্মেরও তারিখ 6 আর মৃত্যুরও তারিখ আছে 6, কিন্তু শুধু মাসটা আলাদা আছে। এখানে আগস্ট, মারা যায় অক্টোবর মাসে। জন্ম 1809 সালে, মৃত্যু 1892 সালে। তাহলে 83 বছর বয়সে উনি মারা যান। ইনি একজন ব্রিটিশ, অর্থাৎ ইংল্যান্ডের বাড়ি ছিল ওনার। বাবার নাম ছিল জর্জ ক্লেটন টেনিসন, আর মায়ের নাম ছিল এলিজাবেথ টেনিসন। ইউলিসিস এই কবিতাটা লেখা হয়েছিল 1833 সালে, আর কিন্তু প্রকাশিত হয় 1842 সালে। দুটা ভলিউমকে কালেকশন করে নিয়ে, যে কালেকশনটা 2 ভলিউম কালেকশন করে যে বের হয় 1842 সালে, সেই ভলিউমটার নাম ছিল পোয়েমস। পোয়েমস হচ্ছে বইটার নামই। এখানে লর্ড টেনিসন খুব ছোটবেলা থেকেই কবিতা লিখতেন, আর কৈশোরে বেশ সুনাম করে নেন উনি। আর ওর কলেজে পড়ার সময় যে বন্ধু ছিল, তার নাম ছিল আর্থার হেনরি হালাম। এই আর্থার হেনরি হালামের মৃত্যুর পরে উনি ভেঙে পড়েন, আর তারপরে এই সুন্দর কবিতাটা তিনি আমাদের সামনে তুলে ধরেন, যা অতিরিক্ত সুন্দর। আর ওনাকে লর্ড উপাধিতে ভূষিত করেছিল, এবং ব্রিটিশ যে রাজকবি, সে ব্রিটিশ রাজকবি হিসাবে তিনি থেকে যান আমৃত্যু পর্যন্ত। যদিও এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যা তোমরা ক্লাস 11-এ পড়েছ, ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তিনি এই রাজকবি ছিলেন ব্রিটিশ সবার। তার মৃত্যুর পরে 1850-এর পরে, তার মৃত্যুর পরে এই টেনিসনকে সেই উপাধিতে ভূষিত করা হয়, এবং তার দুর্দান্ত লেখা। কিন্তু দেখো, এই ইউলিসিস লেখাটা সে কোথা থেকে পেয়েছিল। দেখো, হোমার, যিনি গ্রিক মহাকবি ছিলেন, অন্ধকবি হোমার, সেই হোমারের লেখা দুটো এপিক বা মহাকাব্য হচ্ছে, একটা হচ্ছে ইলিয়াড, ILLIAD, আর একটা হচ্ছে ওডিসি। এই ওডিসির ল্যাটিন নাম হচ্ছে এই ইউলিসিস। অন্যদিকে দেখো, যে হোমারের লেখা যে ওডিসি ছিল আর দান্তের ইনফার্নো, এই দুটা থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতাটা লেখে, সেটার নাম হচ্ছে ইউলিসিস। এই ইউলিসিস কবিতাটা কোন স্টাইলে লেখা আছে? এটা হচ্ছে একটা ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ কথাটার মানে এই কারণে যে দেখো, ড্রামা বা নাটক যদি করে, তাহলে কি দুজনের দরকার পড়ে, একজন বলছে আরেকজনের সাথে। তো মনো কথাটার মনে হচ্ছে একক, অর্থাৎ এখানটাতে একজনই বলছে, অন্যজনের কথাটা নাই, একজনই যেটা বলছে সেটাই কবিতাতে উপস্থাপন করা হয়েছে। আরেকটা জিনিস কি, যে তোমাদের জানতে হবে, আমাদের দেশে যেরকম এপিক যে আছে দুটো মহাকাব্য, সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত, ওই রকম গ্রিস দেশের দুটো মহাকাব্য হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। সেই ইলিয়াড নয়, এই ওডিসির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এটা লেখেন। দেখো, এই টেনিসন সম্পর্কে তোমাদের মোটামুটি জানিয়ে দিলাম আমি। আর বেশি ভিডিওটা লেন্দি না করে নিয়ে
আমরা মূল কবিতার যে মানে আছে সেই মানেটা তোমাদেরকে দেখো। ইউলিসিস যে পোয়েমটা আছে তার একেবারে কথ্য ভাষায়, যে ভাষাতে স্যাররা তোমাদেরকে ক্লাসে বোঝান সেই ভাষাতেই আমি তোমাদেরকে একেবারে লেখে পড়ে লাইন বাই লাইন তোমাদেরকে মানে বলে দিচ্ছি। ফলে তোমাদের কাছে ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। আর আমি ম্যাপেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে ঘটনাটা কোথাকার ছিল আর কিভাবে এটাকে উপস্থাপন করেছে। দেখো ম্যাপে, এটা ওয়ার্ল্ডের ম্যাপ আছে। এই ম্যাপে দেখো প্রথমে আমাদের দেশ ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া, তার পশ্চিম দিকে ওয়েস্ট সাইডে দেখো পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, তারপরে আছে তুরস্ক। এই তুরস্কতেই ছিল ট্রয় নগরী। যে যুদ্ধের কথা বলা আছে সেটা ট্রয় লেখা আছে। সেই ট্রয়টা হচ্ছে বর্তমানে তুরস্ক দেশে, আগে এশিয়া মাইনর নাম ছিল, যা ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। আর এই তুরস্কেরই বাঁ দিকে দেখো এই যে ব্রাউন কালারের আছে এটা হচ্ছে গ্রিস দেশ, আর তার বাঁ দিকে যেটা হলুদ কালারের আছে সেটা হচ্ছে ইটালি। আর লর্ড টেনিসনের বাড়ি এই ব্রিটিশ ইংল্যান্ডে ছিল। এটা তোমাদেরকে প্রথম দেখে নিতে হবে। ওডিসিতে দেখো যে জায়গাটার কথা বলা আছে সেটা দেখো গ্রিস। এই গ্রিস দেশেরই কবি ছিলেন হোমার। আর ওডিসিতে যে জায়গাটার কথা বলছে সেটা হচ্ছে এই ইথাকা আর ট্রয়। দেখো এখানটায় মাঝে হচ্ছে এজিয়ান সি। এই এজিয়ান সাগরের বাঁ দিকে হচ্ছে গ্রিস আর ডান দিকে হচ্ছে তুরস্ক। দেখো টার্কি লেখা আছে। আর এই যে শূন্য ঘোরানো আছে সেই জায়গাটা হচ্ছে ট্রয়, TROY লেখা আছে। দেখো এই জায়গার ঘটনা আছে। ওখানটায় ওডিসিতে হোমার দেখিয়েছে যে তার যে হিরো, সেই হিরো বাড়ি আসার জন্য অর্থাৎ নিজের জায়গাতে ফেরার জন্য ব্যস্ত ছিল। কিন্তু এখানটায় আমাদের ইউলিসিসে দেখানো আছে যে যুদ্ধ করে চলে যাওয়ার পরে সে রাজা আছে। ফলে এই ইথাকার রাজা এই ইথাকার রাজা ও চুপ করে থাকতে চায় না। সে চায় আরও বেশি রোমাঞ্চকরভাবে সেই সমুদ্র যাত্রা করতে এবং সাথে সাথে জ্ঞান অর্জন করতে, যার সীমাহীন, অর্থাৎ যারা ভাবতেও পারে না যে না অতদূর জ্ঞান অর্জন করার পরে আর করা যায় না। কিন্তু সে মনে করে, ইউলিসিস মনে করে যে না, তার সীমানা ছাড়িয়েও ইচ্ছা থাকতে গেলে করা যায়, সেখানটাতে বয়সের বড় ফ্যাক্টর নাই। এই ইউলিসিস পোয়েমটার লাইন বাই লাইন টানা বাংলা মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমরা শুনতে গেলেই বুঝতে পারবে, আর ভালো করে শুনতে গেলে তোমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে। পোয়েমটার লাইন হচ্ছে ইট লিটল প্রফিটস। কথাটার মানে এটি একেবারে অর্থহীন। লিটল প্রফিটস কথাটার মানে কি? সামান্য লাভ, অর্থাৎ খুবই সামান্য, একেবারে অর্থহীন হয়ে যাবে। দ্যাট অ্যান আইডল কিং, একজন অলস রাজার মতো। অলস রাজার মতো এই কারণেই বলেছে যে ইউলিসিস যুদ্ধ জয় করে আসার পরে রাজপ্রাসাদে আছে, আর কোনো কাজ নাই, তাই অলসভাবে জীবনযাপন হচ্ছে। বাই দিস স্টিল হার্থ, এই হার্থ কথাটার মানে হচ্ছে অগ্নিকুণ্ড, স্টিল কথাটার মানে হচ্ছে নিস্তেজ বা স্থির, বাই মানে হচ্ছে পাশে, এই নিস্তেজ অগ্নিকুণ্ডের পাশে বসে, অর্থাৎ শীতের সময় আগুন জ্বালিয়ে দিয়ে তার পাশে বসে থাকা। অ্যামাং দিজ ব্যারেন ক্র্যাক্স, আর এই অনুর্বর পাহাড়ি জমির মধ্যে, অ্যামাং মানে হচ্ছে অনেকের মধ্যে, ব্যারেন ক্র্যাক্স কথাটার মানে হচ্ছে অনুর্বর পাহাড়ি জমি। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, আর কি তার সঙ্গে আছে কে? এক বৃদ্ধা স্ত্রী, তার সঙ্গে আপোষ করে থাকতে হয় তাকে। আই মেড অ্যান্ড ডোল, আমি কি বন্টন আর বিতরণ করে যাব। আনইকুয়াল লস আনটু এ স্যাভেজ রেস, যার অসম আইন বর্বর জাতির জন্য। আনইকুয়াল কথাটার মানে হচ্ছে যা ইকুয়াল নয়, এমন লস, অর্থাৎ রাজা যত উন্নত কিন্তু প্রজা সেই রকম উন্নত নয়, তারা অনুন্নত আছে, তাই তাদেরকে র্যাভেজ রেস বলেছে। র্যাভেজ রেস বলতে এখানটায় বুঝিয়েছে বর্বর জাতি। দ্যাট হোয়ার্ড,
and sleep and feed and know not me, যারা সঞ্চয় করে আর ঘুমায় আর খায় এবং আমার কথা কিছুই জানে না। কেবলমাত্র শুয়ে থেকে খেয়ে অলসভাবে জীবনযাপন করতে রাজা চাইছে না। এই ইউলিসিস চাইছে যে তাকে যাতে জানে, কিন্তু তার সেই বর্বর জাতি, তার সেই প্রজারা, তার সে যে একটা লিজেন্ড আছে সেটা সম্পর্কে তারা কিছুই জানে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। রাজা ইউলিসিস বলছেন যে অভিযান বা ভ্রমণ থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি না, রেস্ট নিব না আমি কোনো ট্রাভেল না করে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিজ। আমি জীবনের সুধারস আকণ্ঠ পান করব। লিজ কথাটার মানে হচ্ছে যে শেষ বিন্দু, অর্থাৎ আমরা কোনো কিছু খাই তার কাপের বা গ্লাসের তলায় যে একবারে শেষ পর্যায়ে খাবারটা থাকে, যদি একটু তরলটা, সেটা যদি খায় তখন তাকে লিজ বলে, অর্থাৎ শেষ বিন্দুটুকু, সেটাকেও আমি পান করব। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি। ইউলিসিস বলছেন যে যা আমি সবসময় উপভোগ করেছি দারুণভাবে, সবসময় আমি জীবনকে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, অনেক কষ্ট স্বীকার করেছি দারুণভাবে। বোথ উইথ দোজ, এই উভয়টাকেই, যেরকম সবসময় এনজয় করেছি ঠিক সেরকম আমি কষ্টও অনুভব করেছি, দুটোকেই আমি এনজয় করেছি। দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিফটস দ্য রেনি হেয়ারডেস। এর মানে হলো যে সবটাই তাদের সাথে যারা আমাকে ভালোবাসত এবং সেই সাথে একাকীও, এই যে অ্যালোন কথাটা আছে, সমুদ্র উপকূলে, শোর মানে সমুদ্র উপকূলে, অ্যান্ড হোয়েন এবং যখন, থ্রু স্কার্ডিং ড্রিফটস সমুদ্র পরিদের চোখের জলে উত্তাল হয়ে, দ্য রেনি হেয়ারডেস বৃষ্টির হায়াডিস ঝোড়ো হাওয়ার মধ্য দিয়ে, ভেক্সড অ্যান্ড ডিম সি নিস্তেজ সমুদ্রকে বিরক্ত করে। আই এম বিকাম এ নেম, আমি খ্যাতিমান হয়ে উঠি। যে সে নিজেকে বৃষ্টির দেবতা যে হায়াডিস আছে তার থেকেও আরও বেশি যে অবস্থাটা আছে, নিস্তেজ সমুদ্রকে বিরক্ত করে সে সব কিছুকে দমিয়ে দিয়ে নিজে খ্যাতিমান হয়ে উঠেছে। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ আমি সবসময় ক্ষুধার্ত হৃদয় নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরেছি। অলওয়েজ রোমিং, রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো, উইথ এ হাংরি হার্ট, যে হার্টের মধ্যে ক্ষুধা আছে, পিপাসা আছে। কিসের পিপাসা? ভ্রমণের পিপাসা, ওই জন্য রোমিং। মাচ হ্যাভ আই সিন, অনেক কিছু আমি দেখেছি। অ্যান্ড নোন, এবং জেনেছি। সিটিজ অফ মেন, শহরের মানুষদের। অ্যান্ড ম্যানার্স, এবং তাদের রীতিনীতি। ক্লাইমেটস, জলবায়ু। কাউন্সিলস, মন্ত্রিসভা। গভর্নমেন্টস, শাসকদের। মাইসেলফ নট লিস্ট, আমি নিজে নগণ্য নয়, বাট অনার্ড অফ দেম অল, বরং আমি সবাইকে সম্মান দিয়েছি। অ্যান্ড ড্রাঙ্ক ডেলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, আর আমার সহযোদ্ধাদের সঙ্গে পান করেছি যুদ্ধের আনন্দ। তাহলে এখানে কি বলল? যে রাজা ইউলিসিস অনেক কিছু দেখেছে, অনেক কিছু জেনেছে, অনেক শহরে গেছে, সে সমস্ত শহরে তাদের মানুষদের সে আচার আচরণ, সেখানকার জলবায়ু, সেই সরকার, তাদের মন্ত্রিসভা, অর্থাৎ নিজেও বলছে যে আমি অতি সামান্য ব্যক্তি নয়, বরং আমি সবাইকে সম্মান দিয়েছি, তাই নিজেও সম্মান পেতে চাই। আর আমার সহযোদ্ধাদের সঙ্গে পান করেছে যুদ্ধের আনন্দ। বলতে চাইছে যে যুদ্ধ করতে গেছে সে তো আর একা যায়নি, তার সঙ্গে যে সঙ্গ দিয়েছে সৈনিকরা এবং মন্ত্রীরা, তাদেরকে সে সহযোদ্ধা বলেছে, তাদের সঙ্গে সে যুদ্ধে গেছে এবং আনন্দ উপভোগ করেছে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, আমি তোমাদের ম্যাপে দেখালাম যে ট্রয় নগরী, সেটা বর্তমানে তুরস্কে অবস্থিত। সুদূর যুদ্ধ বিক্ষুব্ধ ট্রয় নগরীতে অস্ত্রের
রণঝঙ্কারের মাঝে সে দূরে সে উইন্ডি ট্রয়ের কথা বলছে। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, যা দেখেছি তারই সাথে একাত্ম হয়ে গেছি, কারণ এই সব কিছুর একটা অংশে পরিণত হয়ে গেছে রাজা ইউলিসিস। দ্যাট আই হ্যাভ মেট, হ্যাভের পরে মূল ভার্বের পিপি বসে, মিট মেট মেট, যা একাত্ম হয়ে গেছে, যার সাথে যে সেগুলোর সাথে সে দেখা করেছে বা সাক্ষাৎ হয়েছে তার। ইয়েট, তথাপি, অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার এথো, তাছাড়াও সমস্ত অভিজ্ঞতা এক খিলানের মতো। আর্চ মানে হচ্ছে খিলান, অর্থাৎ বেঁকিয়ে উল্টানো ইউ এর মতো আকৃতি বিশিষ্ট দরজা, যার মধ্য দিয়ে গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস। গ্লিমস, দরজা হচ্ছে এমন একটা জিনিস যা দিয়ে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করি বা বাইরে যাই। তো রাজা তো রাজপ্রাসাদেই আছে, এখান থেকে ও বাইরে যেতে চাইছে, সে চাইছে রোমাঞ্চ অভিযান করতে, সে চাইছে আরও বেশি জ্ঞান অর্জন করতে, তাই দরজার থেকে এটা বাইরের কথা বলতে চেয়েছে। হাত ছানি দেয় অজানা জগৎ, যার সীমারেখা মুছে মুছে যেতে থাকে। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, চিরতরে এবং একটানা যখন আমি এগিয়ে চলি তার দিকে। হাউ ডাল ইট ইজ টু পজ, কত নীরস এটা থেমে যাওয়া। রাজা ভাবছে যে যদি এই অভিযান না করি, শুধু খেয়ে ঘুমিয়ে জীবনটা কাটায়, সেটা তার কাছে নীরস মনে হয়েছে, সেইটা সে থেমে থাকতে চায় না, সে চায় আরও এগিয়ে যেতে এবং সেই অভিযানে যেতে। তাই বলছে কত নীরস এটা থেমে যাওয়া। টু মেক অ্যান এন্ড, অর্থাৎ ইতি টেনে দেওয়া। টু রাস্ট আনপারনিশড, যদি এই নীরসভাবে থেকে যায় তাহলে ঠিক যেরকম রাস্ট পড়ে যায়, লোহাতে জং ধরে যায়, আনবার্নিশড হয়ে যায় পালিশ ছাড়া, নট টু শাইন ইন ইউজ, তখন ব্যবহারেও আর চকচক করে না। যেমন দেখো কোনো তরোয়াল যদি যুদ্ধের ব্যবহার করা হয় তখনই সেটাকে পালিশ দেওয়া থাকে এবং চকচক করে, কিন্তু যদি ব্যবহার না করে তখন জং ধরে যাবে, পালিশ দেওয়ার দরকার পড়বে না, তখন ব্যবহার করতে গেলেও আর চকচক করবে না। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, লাইফ পাইলড অন লাইফ, যেন নিঃশ্বাস নেওয়া ও ছাড়াই জীবন, আর লাইফ পাইলড অন লাইফ। পাইল কথাটা মানে কি? হিপ, স্তূপ। বলছে জীবনের ওপর স্তূপীকৃত জীবন। ওয়ার অল টু লিটল, টু লিটল মানে ভেরি লিটল, এই সব মিলিয়েও খুব কম ছিল। অ্যান্ড অফ ওয়ান টু মি, আর আমার এই জীবনের লিটল রিমেন্স, অল্পই বাকি আছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রতিটি ঘন্টাকে বাঁচানো হয়েছে। কেন রাজা বলছে যে আমার অল্পই জীবন বাকি আছে? কারণ সে বুড়ো হয়ে গেছে, দীর্ঘদিন যুদ্ধে থাকার ফলে বলেছে 20 বছর থেকে গেছে, সেখান থেকে ফিরে আসার পরে সেখানটায় জীবনযাপন করাটা তার কাছে আরও বুড়ো হয়ে থাকার মতো অবস্থা। তাই সে চায় আবার নতুন করে রোমাঞ্চকর অভিযানে এবং জ্ঞান অর্জন করতে, কিন্তু প্রতিটি ঘন্টাকে বাঁচানো হয়ে গেছে। ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, সেই চিরন্তন নৈশব্দ থেকে। ইটারনাল সাইলেন্স কথাটার মানেই তো হচ্ছে ডেথ, মরে যাওয়া। সামথিং মুভ, আরও কিছু এগিয়ে চলতে হবে। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নতুন জিনিসপত্রের এক বাহক। যে ব্রিং করছে তাকে ব্রিঙ্গার বলা হয়। নিউ থিংস, নতুন জিনিসের। অ্যান্ড ভাইল ইট ওয়ার, এবং এটা বৃথায় ছিল। ফর সাম 3 সানস, দেখো পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে 1 বছর সময় লেগে যায়, তাই 3 সানস মানে হচ্ছে 3 বছর। টু স্টোর অ্যান্ড হোয়ার্ড মাইসেলফ, বছর 3 জন্য নিজেকে মজুদ ও সঞ্চয় করেছি। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, আর এই ধরনের ইচ্ছাকে সে বুড়িয়ে যাওয়ার মতো অবস্থা বলেছে, এবং বুড়িয়ে যাওয়া হৃদয়ের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, অর্থাৎ বুড়ো হয়ে গেছে, সেই সাথে সাথে তার ইচ্ছা, সেই ইচ্ছা শক্তিটাও বুড়িয়ে যায়নি,
তার ইয়ার্নিং ইন ডিজায়ার, তার তীব্র আকাঙ্ক্ষা আছে কি, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, ডুবন্ত নক্ষত্রের মতো জ্ঞানের অনুসরণ করতে চাইছে, ফলো করতে চাইছে নলেজ, আরও বেশি জ্ঞান অর্জন করতে। কীরকম? লাইক এ সিঙ্কিং স্টার, যে স্টার ডুবে গেছে বা ডুবছে। বিয়ন্ড দি আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের কল্পনার চূড়ান্ত সীমারেখা ছাড়িয়েও, অর্থাৎ মানুষ যেটা চিন্তাও করতে পারছে না তার পেছন পর্যন্ত আরও অনেক দূর পর্যন্ত তিনি জ্ঞান আহরণ করতে চান। এই 32 লাইন পর্যন্ত রাজা ইউলিসিস নিজের ইচ্ছার কথা বলেছে। আর এরপরে সে চায় যে যখন এই রোমাঞ্চকর অভিযানে যাবে তখন তার এই রাজকার্যটা পরিচালনা করার কাকে দায়িত্ব দিবে। তো সেখানটাতে বলেছে যে তার পুত্রকে দিবে, এবং সেই পুত্রের কথা তারপরে বলা আছে। সেই অংশটা আমি তোমাদের পার্ট 2-এ দিব, এই কারণে যে অনেক লম্বা হয়ে গেছে এই ভিডিওটা, তখন একঘেয়েমি লাগবে। তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, সেটা অবশ্যই করে দিও। ধন্যবাদ।